কমিক বুকস এবং মুভির কাহিনী অনুযায়ী আমরা অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের সাধারণত সুপার হিউম্যানই বলে থাকি, যাদের মধ্যে বিভিন্ন রকমের সুপার পাওয়ার থেকে থাকে। একটি সাধারণ সুপারহিরো মুভি অনুযায়ী সুপার হিউম্যান মানুষেরা প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকার যাদের আমরা সুপার হিরো বলে থাকি, যারা সাধারণ মানুষদের রক্ষা করে, এবং অন্যজন হলো সুপার ভিলেন, যাদের হাত থেকেই সুপার হিরোরা মানুষদের রক্ষা করে থাকে। কিন্তু আজকে যে মুভিটির এক্সপ্লেনেশন আমি করতে চলেছি সেটি সুপার হিউম্যান ক্যাটাগরির মধ্যে সম্পূর্ণ আলাদা একটি মুভি, যেটা হয়তো আপনারা আগে কোনোদিনই দেখেননি। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া কোড 8 নামের এক সম্পূর্ণ ভিন্ন রকমের সুপার হিরো মুভি। মুভির শুরুতে দেখানো হয় আমেরিকার লিঙ্কন নামের শহরকে, যেখানে দুই প্রকারের মানুষ বসবাস করে, একজন যারা সাধারণ মানুষ এবং অন্যরা হলো সুপার ন্যাচারাল ক্ষমতা সম্পন্ন, মানে যাদের সুপার পাওয়ার রয়েছে, এবং প্রত্যেকের সুপার পাওয়ার ভিন্ন ভিন্ন প্রকারের। কিন্তু মুভিতে এটা বলা হয়নি যে তাদের কাছে সুপার পাওয়ার ঠিক কোথা থেকে এসেছে। শুধু এইটুকু বলা হয়েছে 21 শতকের গোড়ার দিকে পৃথিবীর কিছু সংখ্যক মানুষ অলৌকিক ক্ষমতার সাথে জন্ম নিতে শুরু করে। তো যাই হোক, লিঙ্কন শহরের সাধারণ মানুষেরা ওই সুপার পাওয়ারযুক্ত মানুষদেরকে এক আলাদা নজরেই দেখত। তাদেরকে কেউ কাজই দিত না, সমাজে তাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করা হতো, কারণ মানুষ তাদের পাওয়ারের জন্য তাদেরকে ভয় পেত। কিন্তু সরকার তাদেরকে জীবন ধারণ করার জন্য একটি সুযোগ দেয়। সরকার শহরকে উন্নত করার নানান কাজে সুপার হিউম্যান মানুষদেরকেই নিযুক্ত করে দেয়, কারণ যেটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল সেটা ওই সুপার হিউম্যান মানুষেরা খুব সহজেই করে ফেলত। এর ফলে তারা তাদের জীবিকা অর্জন এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য একটি সুযোগ পেয়ে যায়। এইভাবে তারা সাধারণ মানুষের সাথে মিশে যেতে থাকে। ধীরে ধীরে যে মানুষেরাই সুপার হিউম্যান মানুষদেরকে একসময় দেখে ভয় পেত, তারাই তাদেরকে ভয় পাওয়ার পরিবর্তে নানান কাজে তাদের ক্ষমতার ব্যবহার করতে চাইছিল। তবে সরকার ওই সুপার হিউম্যান মানুষদের সামনে একটি শর্ত রাখে, যদি কোনো ব্যক্তির কাছে সুপার পাওয়ার থেকে থাকে তাহলে সর্বপ্রথম তার প্রোফাইল সরকারের ডাটাবেসে নথিভুক্ত করতে হবে, অন্যথায় সে কোনো জায়গায় কাজ পাবে না। এবং সবথেকে অবাক করার বিষয় হলো তারা তাদের পাওয়ারের ব্যবহারও সরকারের অনুমতি ছাড়া করতে পারবে না। কাজের আশায় তারা এই শর্তটিও মেনে নেয়। এদের মধ্যে কেউ কেউ দমকল কর্মী, কেউ কেউ আবার ডক্টর, এমনকি পুলিশও ছিল। তো যাই হোক, এইভাবে ধীরে ধীরে সুপার হিউম্যান মানুষদের সাহায্যে লিঙ্কন শহর আমেরিকার সবথেকে দ্রুত উন্নত শহরে পরিণত হয়ে যায়। সময়ের সাথে সাথে অত্যাধুনিক টেকনোলজির আবিষ্কারের ফলে সুপার হিউম্যান মানুষেরা ধীরে ধীরে তাদের কাজ হারাতে থাকে, কারণ যে কাজ তারা তাদের ক্ষমতার সাহায্যে অল্প সময়ের মধ্যেই করতে পারত, সেই কাজ এখন অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে করা হচ্ছিল, যার ফলে মানুষ তাদের কাজ দেওয়াও বন্ধ করে দেয়। আর এই কারণেই সুপার হিউম্যান মানুষেরা অপরাধের রাস্তা বেছে নেয়। তারা তাদেরই রক্তের ব্যবহার করে সাইক নামে এমন এক ড্রাগস তৈরি করে ফেলে, যেটা খুব তাড়াতাড়ি পুরো আমেরিকায় ফেমাস হয়ে ওঠে এবং আমেরিকার ইতিহাসের সবথেকে ক্ষমতাশালী নেশাজাতীয় ড্রাগসে পরিণত হয়। আর এটার সবথেকে বেশি ব্যবহার সাধারণ মানুষেরাই করতে শুরু করে। এই ড্রাগসগুলি বানাতো দ্য ট্রাস্ট নামের একটি গোপন মাফিয়া সিন্ডিকেট, যেখানে বেশিরভাগ কর্মচারীরাই সুপার হিউম্যান ছিল। ধীরে ধীরে শহরে সাইক নামের ওই ড্রাগসের সাথে সাথে সুপার হিউম্যান মানুষদের অপরাধ বাড়তে শুরু করে, যার ফলে পুলিশ এবার তাদের বাধা দেওয়ার জন্য অত্যাধুনিক টেকনোলজির সাহায্য নেওয়া শুরু করে। যেমন গার্ডিয়ানস নামের অত্যাধুনিক অ্যাডভান্স পুলিশ রোবটের আবিষ্কার করা হয়, এমনকি শহরের আকাশে সবসময়ই ড্রোনের পাহারা দেওয়া শুরু হয়। এরপর বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা মুভির প্রধান চরিত্র কনরাড রিডকে দেখতে পাই, যে তার মায়ের সাথে ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে। কনরাড অনেকদিন ধরেই একটি চাকরি খুঁজছে, কারণ সংসারে তাদের খুবই অভাব অনটন। তার মা সামান্য একটি স্টোরে কাজ করে যেমন তেমনভাবে সংসার চালায়। এছাড়াও তার মা শারীরিক দিক থেকে খুবই অসুস্থ, তার শরীরে ক্যান্সার রয়েছে। তবে কনরাডের চাকরি না পাওয়ার প্রধান কারণ হলো সেও সুপার পাওয়ারের অধিকারী, তার মধ্যে রয়েছে ইলেকট্রিসিটির ক্ষমতা। আর শুধু সেই নয়, তার মায়েরও সুপার পাওয়ার রয়েছে। তিনি নিমেষের মধ্যে তার ক্ষমতার সাহায্যে যে কোনো জিনিসকে বরফে জমিয়ে দিতে পারেন। আসলে এই পাওয়ার কনরাড তার বাবার কাছ থেকে পেয়েছে, তবে তার বাবা এখন জীবিত নেই, কারণ তিনিও টাকা উপার্জনের আশায় অসামাজিক কাজের সাথে জড়িয়ে পড়েন এবং যখন কনরাডের বয়স 5 বছর তখন পুলিশের গুলিতে তিনি মারা যান। তাদের এই খারাপ পরিস্থিতির পরেও কনরাডের মা হাসি মুখে তাকে আশ্বাস দেয়, দেখবে একদিন না একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। তবে কনরাড জানতো তার মা শারীরিক দিক থেকে খুবই অসুস্থ
এবং তার মায়ের চিকিৎসার জন্য তাদের প্রচুর টাকার প্রয়োজন। তাই সে প্রতিদিনের মতো আবারও একটি চাকরির ইন্টারভিউ দিতে চলে যায়। ইন্টারভিউটি তার খুবই ভালো হয়, তা সত্ত্বেও তাকে চাকরিটি দেওয়া হয় না। আর এর কারণ হলো তার মধ্যে থাকা সুপারন্যাচারাল ক্ষমতা, যার ফলে প্রতিবারের মতো এবারও সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে কাজের আশায় সে একটি কনস্ট্রাকশন সাইটে গিয়ে পৌঁছায়, যেখানে সে এর আগেও পার্ট টাইম জব হিসেবে একজন ইলেকট্রিশিয়ানের কাজ করেছে। সেই কনস্ট্রাকশন সাইটে প্রত্যেক ব্যক্তি তাদের নিজ নিজ পাওয়ারের ব্যবহার করে কাজ করছিল। ঠিক তখনই সেখানে শহরের পুলিশ বিভাগের 2 জন অফিসারের সাথে একটি ড্রোন এসে পৌঁছায়, কারণ তাদের কাছে খবর ছিল এই কনস্ট্রাকশন সাইটে কাজ করা সকল লেবাররাই সরকারের বিনা অনুমতিতে তাদের পাওয়ারের ব্যবহার করছিল। সেই ড্রোন থেকে তাদেরকে বলা হয়, প্রত্যেক লেবাররাই বাইরে বেরিয়ে আসো এবং নিজের নিজের আইডি ভেরিফাই করাও। এটা শুনে প্রত্যেক লেবাররাই বাইরে বেরিয়ে আসে, কারণ এটাই নিয়ম ছিল। সুপারহিউম্যান ব্যক্তিরা তাদের পাওয়ার সরকারের অনুমতি ছাড়া ব্যবহার করতে পারত না। ড্রোন থেকে তাদের প্রত্যেককে ভালোভাবে স্ক্যান করা হয়, যার ফলে তাদের মধ্যে একজনের উপর পুলিশ কেস থাকার কারণে তাকে ওই অফিসাররা গ্রেপ্তার করে। ঠিক তখনই সে তার পাওয়ারের ব্যবহার করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তাকে পালাতে দেখে 2টি গার্ডিয়ান্স রোবট ড্রোন থেকে তৎক্ষণাৎ নিচে নেমে আসে এবং সেই আসামিকে সেখানেই গুলি করে হত্যা করে দেয়। এই পুরো ব্যাপারটি কনরাডের খুব একটি পছন্দ হয় না, তবে সে কি করবে? সরকারের নিয়ম তো সবাইকে মানতে হবে। অন্যদিকে দেখানো হয় পুলিশ বিভাগের 2 জন অফিসার পার্ক ও ডেভিস খবর পায় যে শহরের বিখ্যাত সাইক ড্রাগস ডিলার মার্কাস সাটক্লিফ শহরের একটি অ্যাপার্টমেন্টে সাইক ড্রাগস তৈরি করছে। এই খবর পাওয়া মাত্রই বেশ কিছু পুলিশ ফোর্স তাদের গার্ডিয়ান্স রোবট নিয়ে সেই অ্যাপার্টমেন্টে গিয়ে উপস্থিত হয়। তারা অ্যাপার্টমেন্টটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং খুবই সাবধানতার সাথে তার ভিতরে প্রবেশ করে। কিন্তু সেখানে তারা শুধু মার্কাসের একজন সহকর্মী ও 8 জন সুপারহিউম্যান ব্যক্তিকেই খুঁজে পায়, যাদের রক্তের ব্যবহার করে ড্রাগস তৈরি করা হচ্ছিল। তবে এই সব কিছুর প্রধান মার্কাস সেখান থেকে সময় মতো পালিয়ে যায়, যার ফলে পুলিশ মার্কাস সাটক্লিফকে খোঁজার উদ্দেশ্যে সাইক রান নামের একটি অপারেশন শুরু করে দেয়। অন্যদিকে কনরাডের মাকে দেখানো হয়, যাকে তার স্টোরের মালিক সামান্য একটি ভুলের কারণে খুবই বকাবকি করে। ঠিক তখনই কনরাড সেখানে এসে উপস্থিত হয়। তার মাকে এই রকমভাবে বকাবকি করছে দেখে সে ওই স্টোর মালিকের উপর খুবই রেগে যায় এবং তাকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে, কারণ এটাই স্বাভাবিক, কেউই তার মায়ের উপর হওয়া খারাপ ব্যবহার মুখ বুজে সহ্য করবে না। তো যাই হোক, কনরাডের মধ্যে যে সুপার পাওয়ার রয়েছে সেটিও স্টোরের মালিক বুঝে যায়, কারণ রেগে যাওয়ার কারণে তার চোখ দুটি জ্বলজ্বল করতে থাকে। কনরাডের এই আক্রমণাত্মক আচরণ দেখে ওই স্টোরের মালিক তার মাকে কাজ থেকে বার করে দেয়। বাড়ি ফেরার পথে তার মা তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যে তুমি কাউকে ভয় দেখানোর জন্য এইভাবে তোমার ক্ষমতার ব্যবহার করতে পারো না, কারণ আমি চাই না তুমিও অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ো। আমি প্রথমেই একজনকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। কনরাড তার মাকে জানায়, আমি জানি মা, তোমার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, আর এই কারণেই তুমি তোমার নিজের পাওয়ারের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছো না। তুমি তোমার পাওয়ারের সাহায্যে সবকিছু জমিয়ে ফেলছো এবং ছোটখাটো জিনিসও তুমি মনে রাখতে পারছো না। তুমি চিন্তা করো না মা, যেভাবেই হোক আমি তোমার চিকিৎসা করাবো, তাতে যা করতে হয় তাই আমি করব। এই কথা শুনে তার মা খুবই ইমোশন হয়ে পড়ে। পরদিন সকালে কনরাড তার বন্ধু ট্র্যাভিসের সাথে নতুন কাজ খোঁজার উদ্দেশ্যে শহরের বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে কোনো ব্যক্তি তাদের কাজ দিতে পারে। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে মার্কাস সাটক্লিফের একজন লোক এসে উপস্থিত হয়, যারা সাধারণত মার্কাসের হয়ে অপরাধমূলক কাজ করে থাকে এবং তারা সাইক নামে ওই ড্রাগসের স্মাগলিংও করে থাকে। তার বন্ধু ট্র্যাভিস তাকে জানায়, তুমি যদি কোনোদিন কাজ নাও পাও, তা সত্ত্বেও কোনোভাবেই সাটক্লিফের লোকেদের সাথে অপরাধমূলক কাজে যেন জড়িয়ে না পড়ো। তবে কনরাড দেখে সেই গাড়িটি সরাসরি তাদের সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ির ভিতরে বসে থাকা একজন ব্যক্তি, যার নাম হলো গ্যারেট, সে জানায় তার একটি ইলেকট্রিক ম্যান চাই। গ্যারেটের কথায় কিছুক্ষণ কেউ কোনো উত্তরই দেয় না, কিন্তু যখন সে বলে, তোমাদের মধ্যে কোনো ইলেকট্রিক ম্যান যদি আমার সাথে কাজ করে তাহলে আমি তাকে $200 দিতে রাজি আছি, তখন কনরাড নিরুপায় হয়ে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ এমনিতেই কনরাডের পয়সার দরকার ছিল, নইলে সে তার মাকে বাঁচাতে পারত না। তো যাই হোক, গাড়িতে কনরাডের সাথে ম্যাডি ও ফ্রেডি নামে আরও 2 জনের সাথে পরিচয় হয়ে যায়। তাদের গাড়িটি একটি হাইড্রোকেমিক্যাল প্ল্যান্টের সামনে গিয়ে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে গ্যারেট কনরাডকে জানায়, এই গেটটিতে 10,000 ভোল্ট রয়েছে,
যদি তুমি এটিকে বন্ধ করতে পারো তাহলে আমি তোমাকে $200 থেকেও বেশি টাকা দেব। আসলে গ্যারেটের উদ্দেশ্য ছিল এই কেমিক্যাল প্ল্যান্ট থেকে হাইড্রো নামে এমন একটি কেমিক্যাল চুরি করার যা দিয়ে তারা সাইক ড্রাগস বানাতে পারে। কনরাড তার কথা মতো তার পাওয়ারের ব্যবহার করে খুবই অল্প সময়ের মধ্যে গেটটির ইলেকট্রিসিটি শর্ট সার্কিট করিয়ে দেয় এবং ম্যাডি নামের মেয়েটি গেটে লাগানো শিকলটিকে খুব সহজে গলিয়ে গেটটিকে খুলে ফেলে। এরপর তাদের গাড়িটি কেমিক্যাল প্ল্যান্টে প্রবেশ করানো হয়। সেখান থেকে তারা বেশ কিছু কেমিক্যাল ড্রাম গাড়িতে তুলে নেয়। ঠিক তখনই সেই কেমিক্যাল প্ল্যান্টের একজন সিকিউরিটি তাদের এই কাজ করতে দেখে ফেলে। সে তৎক্ষণাৎ আরও সিকিউরিটি সেখানে ডাকার জন্য ওয়াকি টকিটি অন করে। তবে তখনই গ্যারেট তার পাওয়ারের সাহায্যে ওই ওয়াকি টকিটিকে না ছুঁয়েই সেটিকে তার হাত থেকে কেড়ে ফ্রেডিকে দিয়ে দেয় এবং ফ্রেডি ওই ওয়াকি টকিটিকে সামান্য একটি কাগজের মতো মুড়িয়ে ভেঙে ফেলে দেয়। এবং এখানেই আমরা জানতে পারি গ্যারেটের মধ্যে এমন পাওয়ার রয়েছে যার সাহায্যে সে যে কোনো জিনিসকেই না স্পর্শ করেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারে এবং ফ্রেডি যে কোনো ভারী জিনিসকে খুব সহজেই তুলতে পারে। তো যাই হোক, ততক্ষণে কেমিক্যাল প্ল্যান্টে চুরির খবর শহরের পুলিশ বিভাগের কাছে পৌঁছে যায় এবং চোর যে একটি লাল গাড়িতে করে পালাচ্ছে সেটি তারা জানতে পারে, যার ফলে একটি পুলিশ ড্রোন এবার তাদের পিছু করতে শুরু করে দেয়। তবে গ্যারেট ছিল খুবই চালাক প্রকৃতির। সে তার গাড়িটিকে প্রথম থেকেই লাল পেপার দিয়ে মুড়িয়ে রেখেছিল। যখন সে শহরের একটি ব্রিজের নিচে গিয়ে পৌঁছায় তখন সে গাড়ির উপরের ওই লাল পেপারগুলিকে ছিঁড়ে ফেলে এবং যখন গাড়িটি ব্রিজের নিচে থেকে বাইরে বেরিয়ে আসে তখন সেটির রং লাল থেকে সাদা হয়ে যায়, যার ফলে খুবই চালাকির সাথে তারা পুলিশের চোখের আড়ালে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর তারা সেখান থেকে শহরের সেই বিখ্যাত ড্রাগস ডিলার মার্কাস সাটক্লিফের গোপন আড্ডায় গিয়ে পৌঁছায়, যেখান থেকে সে শহরের নানান অপরাধমূলক কাজ ও সাইক ড্রাগসের স্মাগলিং করত। মার্কাস ট্রাস্ট নামের ওই গোপন সিন্ডিকেটের একজন সদস্যের সাথে সেই সময় মিটিং করছিল। আসলে সে ট্রাস্ট নামের ওই গোপন সিন্ডিকেটের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ধার হিসেবে নিয়েছিল, আর সেই টাকা ফেরত না দেওয়াতেই তারা মার্কাসকে হত্যা করার হুমকি দেয় এবং তাকে 1 সপ্তাহ সময় দেওয়া হয় সকল টাকা ট্রাস্টকে ফিরিয়ে দেওয়ার জন্য। এরপর গ্যারেট কনরাডের সাথে মার্কাসের পরিচয় করিয়ে দেয়। মার্কাস ছিল এমন ক্ষমতার অধিকারী, সে যে কোনো ব্যক্তির মস্তিষ্ক পড়তে পারত, মানে তার মনে কি চলছে সেগুলি সে তার চোখের সাহায্যে আগে থেকে জেনে যেত। কনরাডকে দেখার পর সে বুঝতে পারে তার মধ্যে ইলেকট্রিসিটির অসীম ক্ষমতা রয়েছে এবং তাকে তারা নানান কাজে ব্যবহার করতে পারে, যার ফলে মার্কাস গ্যারেটকে তাদের পরবর্তী প্ল্যান সম্পর্কে জানায়। তারা শহরের লিংকন ডোমিনিয়ন ব্যাংকে ডাকাতি করতে চায় এবং সেই টাকা থেকেই সে ট্রাস্টের ধার শোধ করতে চায়, যেখানে প্রায় $5 লক্ষ ক্যাশ রয়েছে। তো যাই হোক, এই সকল কিছুর পরে গ্যারেট কনরাডকে তার বাড়ির কাছাকাছি ছেড়ে দেয় এবং তার কথা মতো তাকে বাকি টাকা দিয়ে দেয়। গ্যারেট তাকে বলে, যদি তুমি সত্যিই তোমার মায়ের চিকিৎসা করাতে চাও তাহলে পরের দিন ঠিক এখানেই আমাদের জন্য অপেক্ষা করবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কনরাড বাড়ি পৌঁছে তার পাওনা টাকাগুলি গুনছিল। ঠিক তখনই তার মা তার রুমে এসে উপস্থিত হয়। তার মা তাকে জিজ্ঞাসা করে, তুমি কাজ পেয়ে গেছো? সে বলে, হ্যাঁ, একটি কনস্ট্রাকশন সাইটে আমি একটি ভালো কাজ পেয়েছি এবং সেখানে মাইনাটাও বেশি। এটা শুনে তার মা খুবই খুশি হয়। তবে তিনি জানতেন না কনরাড ধীরে ধীরে অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। তার মা তাকে বলে, তুমি জানো, আজ আমি আবারও স্টোরে গেছিলাম এবং স্টোরের মালিক পুনরায় আমাকে আমার কাজ ফিরিয়ে দিয়েছে। যদিও বা কনরাড চাইছিল না তার মা আবারও সেখানে কাজ করুক, তবে তাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে বাধ্য হয়ে সেটিকেও তাকে মেনে নিতে হয়। পরদিন পুলিশের ওই 2 জন অফিসার পার্ক এবং ডেভিস ওই হাইড্রোকেমিক্যাল প্ল্যান্টে ইনভেস্টিগেশন করার জন্য পৌঁছায়, যেখানে গিয়ে তারা জানতে পারে এই চুরি আর কেউ নয়, মার্কাসের গ্যাং মেম্বাররাই করেছে। কারণ এমনিতেই পুলিশ প্রচুর পরিমাণে মার্কাসের সাইক ড্রাগস আগেই বাজেয়াপ্ত করেছে, তাই নিশ্চয়ই সে বড় কিছু করার প্ল্যান করছে। ইনভেস্টিগেশনে তারা আরও জানতে পারে মার্কাসের গ্যাংয়ে কোনো নতুন ইলেকট্রিক ম্যান যুক্ত হয়েছে এবং সে খুবই পাওয়ারফুল। তা না হলে এই 10,000 ভোল্টের গেটটিকে খোলা অসম্ভব। অফিসার পার্ক ডেভিসকে শহরের সকল ইলেকট্রিক ম্যানের একটি লিস্ট তৈরি করতে বলে, যাতে তারা ভালোভাবে তাদের উপর নজর রাখতে পারে। অন্যদিকে কনরাড শহরের সেই বাসস্ট্যান্ডে গ্যারেটের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই গ্যারেটের গাড়ি সেখানে এসে থামে। কনরাড আর কিছু না ভেবেই তার সাথে চলে যায়। তারা সেখান থেকে একটি রেস্টুরেন্টে চলে যায়। গ্যারেট তাকে জিজ্ঞাসা করে যে কেন তুমি আমাদের সাথে কাজ করতে চাইছো? আমরা তো অপরাধী, তুমি তো একটি ভালো কাজও করতে পারো। কনরাড তাকে বলে, আমার প্রচুর টাকার প্রয়োজন, কারণ আমার মা ক্যান্সারের রোগী
আর আমি আমার মাকে হারাতে চাই না। এটা শুনে গ্যারেট তাকে বলে, আর মাত্র 3 দিনের মধ্যে আমরা শহরের ব্যাংকে ডাকাতি করতে চলেছি, যেখান থেকে তোমার ভাগ হিসেবে তুমি $25,000 পাবে। কিন্তু সর্বপ্রথম তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি এই কাজের জন্য উপযুক্ত, কারণ আমার মনে হয় তুমি ওই কাজের জন্য তৈরি না, আর এর জন্য আমি নিজে থেকেই তোমাকে ট্রেনিং দেব। এরপর গ্যারেট তাকে ট্রেনিং দেওয়ানো শুরু করে। সর্বপ্রথম তার ট্রেনিং হয় তার নিজের পাওয়ার মানে ইলেকট্রিসিটিকে ভালোভাবে কন্ট্রোল করার, এবং এরপর তাকে শেখানো হয় কিভাবে ড্রাগসের ডিল করতে হয়। গ্যারেট তাকে আরও জানায়, মানুষ খুবই স্বার্থপর, তাই নিজের পছন্দের জিনিস নিজেই ছিনিয়ে নিতে শেখো, নইলে সারা জীবনই তুমি পিছিয়ে থাকবে। আমাদের কাছে পাওয়ার রয়েছে, আমরা কেন চুপ থাকব? কেন আমরা সাধারণ মানুষের গোলাম হয়ে থাকব? আমাদেরও বাঁচার অধিকার রয়েছে। ট্রেনিং চলাকালীন গ্যারেট তাকে সময় সময় টাকাও দিত, যেটা সে তার মায়ের চিকিৎসার জন্য জমা করে রাখত। তবে সে তার মাকে এই মিথ্যা কথা বলে যে আজ থেকে কয়েক মাস আগে যে চাকরির ইন্টারভিউ আমি দিয়েছিলাম সেটি আমি পেয়ে গেছি, আর খুব তাড়াতাড়ি আমি তোমার চিকিৎসা করাবো। এই সুখবর শুনে তার মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ এতদিনের দুঃখ যন্ত্রণার পর অবশেষে তাদের ভালো সময় শুরু হতে চলেছে। কিন্তু খারাপ কাজের দ্বারা ইনকাম করা টাকা যে কোনো সময় মানুষকে সুখ দিতে পারে না, সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হতে চলেছিল। এদিকে পুলিশ অফিসার পার্ক ও ডেভিস কনরাডের উপর সবসময় নজর রাখছিল, কারণ তারা জানতো কনরাড খুবই পাওয়ারফুল একজন ইলেকট্রিক ম্যান, আর হয়তো সেই মার্কাসের গ্যাংয়ে নতুন ইলেকট্রিক ম্যান হিসেবে যুক্ত হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণই ছিল না। তো যাই হোক, পরদিন গ্যারেট ও কনরাড শহরের সেই ব্যাংকে গিয়ে উপস্থিত হয়, যেখানে তারা অ্যাকাউন্ট খোলার বাহানায় ব্যাংকটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, যার ফলে তারা জানতে পারে ব্যাংকের মেন ভল্টটিকে ব্যাংকের বাইরে থেকে কন্ট্রোল করা হয়। তবে কনরাড তার পাওয়ারের সাহায্যে সেটিকে খুব সহজেই খুলতে পারবে। কিন্তু এই সকল কাজ তাদের মাত্র 5 মিনিটের মধ্যেই করতে হবে, কারণ ভল্টটিকে খোলা মাত্রই সিকিউরিটি সাইরেন বেজে উঠবে, যার ফলে শহরের পুলিশ ড্রোনগুলি মাত্র 7 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। তাই তাদের যা করতে হবে এই 5 মিনিটের মধ্যেই। অবশেষে সেই দিন চলে আসে যেদিন তারা ব্যাংকটিতে ডাকাতি করবে। তারা সকলেই ব্যাংকের সামনে এসে উপস্থিত হয় এবং সুযোগ বুঝে ব্যাংকের মধ্যে প্রবেশ করে। তাদের নিজ নিজ ক্ষমতার সাহায্যে ব্যাংকের পরিস্থিতি নিজের নিজের নিয়ন্ত্রণে তারা নিয়ে নেয়। গ্যারেট সকলকে গান পয়েন্টে রেখে নিচে শুয়ে পড়তে বলে। এরপর কনরাড তার ইলেকট্রিক পাওয়ারের সাহায্যে ব্যাংকের ভল্টের গেটটিকে শর্ট সার্কিট করে খুলে দেয়। গেটটিকে খোলা মাত্রই ব্যাংকের সিকিউরিটি সাইরেন বেজে ওঠে এবং পুলিশ হেডকোয়ার্টারে এই খবর পৌঁছে যায় যে লিঙ্কন ডোমিনিয়ন ব্যাংকে ডাকাতি হচ্ছে। তৎক্ষণাৎ সেখান থেকে একটি ড্রোন ব্যাংকের উদ্দেশ্যে উড়ে যায়। তবে এদিকে ব্যাংকের ভল্টে ঢোকা মাত্রই গ্যারেট একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা জানতো এই ব্যাংকে $5,00,000 রয়েছে, তবে সেখানে তারা মাত্র $50,000 পায়। গ্যারেট রেগে ব্যাংকের একজন কর্মচারীকে ভয় দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে ব্যাংকে এখন $5,00,000 থাকার কথা ছিল, কিন্তু সেই টাকা কোথায়? সেই কর্মচারী তাকে জানায় আজ 4টের সময় ব্যাংকে সকল টাকা এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। এটা শুনে গ্যারেট আরও রেগে যায়, তাদের প্ল্যান পুরোপুরি ভেস্তে যায়। ততক্ষণে পুলিশ ড্রোনগুলি ব্যাংকের কাছাকাছি পৌঁছে যায়। তারা ব্যাংক থেকে বেরোনো মাত্রই পুলিশ ড্রোনগুলি উপর থেকে তাদের স্যারেন্ডার করার জন্য বলে। তবে কনরাড তার ইলেকট্রিসিটির সম্পূর্ণ পাওয়ার ওয়েভ ওই ড্রোনের দিকে ছুড়ে দেয় এবং দেখতে না দেখতে এই ড্রোনটি ধ্বংস হয়ে নিচে এসে পড়ে। এরপর গ্যারেট মার্কাসের সাথে গিয়ে দেখা করে এবং জানায় আমাদের প্ল্যানিং সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তুমি আমাকে ভুল খবর দিয়েছ। ওই ব্যাংকে মাত্র $50,000 ছিল, $5,00,000 নয়। এটা শুনে মার্কাস চিন্তিত হয়ে পড়ে, কারণ যেভাবেই হোক তাদের ট্রাস্টের টাকা ফেরত দিতে হবে। হঠাৎই কনরাড লক্ষ্য করে একটি মেয়ে মার্কাসকে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছে। মেয়েটি একটি বন্দুক বার করে মার্কাসের দিকে বেশ কয়েকটি গুলি ফায়ার করে। তবে তার বডিগার্ড রাইনো তার সামনাসামনি এসে দাঁড়ানোর ফলে ওই গুলি তার গায়ে গিয়ে লাগে। এই সুযোগে কনরাড মেয়েটিকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে মেয়েটি একটি চাকু দিয়ে তাকেও আহত করে দেয়। অবাক করার বিষয়, ঠিক তখনই আমরা দেখি মার্কাসের বডিগার্ড রাইনো সেই মেয়েটিকে গুলি করে হত্যা করে দিয়েছে। আসলে রাইনো স্কিন এতটাই মোটা যে সেটাকে ভেদ করা অসম্ভব, আর এটিই তার সুপার পাওয়ার। এই সব কিছু শেষে কনরাড নিয়া নামে একটি মেয়ের সাথে দেখা করে, যাকে সে মার্কাসের সাথে অনেকবারই লক্ষ্য করেছিল। মেয়েটি খুবই শান্তশিষ্ট এবং একটি অন্যরকম। তাই কনরাড কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করে তুমি কেন সবসময় মার্কাসের সাথে থাকো? নিয়া তাকে জানায় আমার মধ্যে এমন সুপার পাওয়ার রয়েছে যার সাহায্যে আমি অন্যজনের রোগ ঠিক করতে পারি।
আর এই কারণেই মার্কাস আমাকে তার সাথে রেখেছে, কারণ সে অসুস্থ। সময় সময় আমি তাকে হিল করি। এরপর নিয়া তাকে তার ক্ষমতার একটি ঝলক দেখায়। সে তার হাতের আঘাতটিকে নিমেষের মধ্যে ঠিক করে দেয়। তবে নিয়া তাকে আরও অনেক কিছুই বলতে চাইছিল, কিন্তু তখনই মার্কাসের বডিগার্ড রাইনো সেখানে চলে আসে, যার ফলে তাকে সেখান থেকে চলে যেতে হয়। কনরাড তার বাড়ি চলে আসে। বাড়ি পৌঁছে সে দেখে তার মা তার জমানো সকল টাকা পেয়ে গেছে। তার মা তাকে জিজ্ঞাসা করে, এই টাকা তুমি কোথা থেকে পেলে? কনরাড মিথ্যা বলে। সে বলে এই টাকা সে কনস্ট্রাকশন সাইটে ওভারটাইম করার জন্য পেয়েছে। কিন্তু তার মা বুঝতে পারে নিশ্চয়ই সে কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়েছে, কারণ এতগুলি টাকা সামান্য একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করে ইনকাম করা অসম্ভব ছিল। সে তার মাকে জানায়, তোমার চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, আমি তোমাকে এইভাবে তিলে তিলে মরে যেতে দিতে পারি না। তবে তার মা এই ব্যাপারটিতে খুবই আঘাত পায়, যার ফলে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কনরাড দ্রুত তার মাকে হসপিটালাইজড করে। ডক্টর তাকে জানায় তার মায়ের ক্যান্সার দ্রুত বেড়েই চলেছে। যদি সে এর চিকিৎসা না করে তাহলে তাকে বাঁচানো হয়তো অসম্ভব হয়ে উঠবে। তবে হসপিটালের বিল মেটানোর মতো টাকা কনরাডের কাছে ছিল না। কনরাড অনেকটা হতাশ হয়ে পড়ে, কারণ তার একমাত্র কাছের মানুষ তার মাই ছিল, যাকে সে খুবই ভালোবাসত। কিন্তু এখন সে টাকার অভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে। সে টাকার বন্দোবস্ত করার জন্য হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই অফিসার পার্ক ও ডেভিস ইনকোয়ারি করার জন্য তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পার্ক তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, শহরের কেমিক্যাল প্ল্যান্ট ও ব্যাংকে ডাকাতি হয়েছে, এইসব সম্পর্কে তুমি কি কিছু জানো? কারণ আমাদের কাছে তোমার এবং গ্যারেটের সিসিটিভি ফুটেজ রয়েছে। সে মার্কাসের গ্যাংয়ের হয়ে কাজ করে, আর আমরা নিশ্চিত এই সকল অপরাধের সাথে সেই জড়িত রয়েছে। আমরা শুধু মার্কাসকে ধরতে চাই, এবং তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমাকে বাঁচাতে পারি। আমরা জানি তোমার মায়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। কিন্তু এই সব কিছু শোনার পরেও কনরাড তাদেরকে কোনো রকমই সাহায্য করে না, যার ফলে ডেভিস কনরাডকে জানায় আগামী সপ্তাহের মধ্যেই আমরা মার্কাসের আস্তানা থেকে পাওয়া ড্রাগসগুলিকে পুড়িয়ে ফেলব, যার মূল্য প্রায় $4 মিলিয়ন, এবং এরপর আমরা মার্কাসের গ্যাংয়ের সকল সদস্যদের গ্রেপ্তার করব। তারপর আমরা চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না। তাই তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাদের সব কিছু সত্য বলে দাও। কিন্তু এর পরেও কনরাড তাদেরকে কিছুই জানায় না। এছাড়াও পুলিশের কাছে তার সম্পর্কে এমন কিছু প্রমাণ ছিল না যে তারা তাকে আটক করে রাখতে পারত, যার ফলে না চাইতেও অফিসাররা তাকে ছেড়ে দেয়। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সে গ্যারেটের সাথে মার্কাসের গোপন আস্তানায় গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছানো মাত্রই মার্কাস তার পাওয়ারের সাহায্যে কনরাডের মস্তিষ্কটিকে পড়ে ফেলে, এটা জানার জন্য যে সে পুলিশকে সবকিছু সত্য বলে দিয়েছে কিনা। কিন্তু সে দেখে কনরাড পুলিশকে কিছুই জানায়নি। কনরাড তাকে জানায় পুলিশের কাছে ট্রাস্ট সিন্ডিকেটের প্রচুর পরিমাণে সাইক ড্রাগস রয়েছে, যার মূল্য প্রায় $10 মিলিয়ন, যেগুলি তারা আগামী 3 দিনের মধ্যে নষ্ট করে দিতে চাইছে। আমি এবং গ্যারেট কোনোভাবে সেগুলিকে চুরি করে যদি তোমার হাতে তুলে দিতে পারি তাহলে তুমি ট্রাস্ট সিন্ডিকেটের সকল টাকা শোধ করে দিতে পারবে। কিন্তু আমার একটি শর্ত রয়েছে, এই কাজের পরিবর্তে নিয়াকে আমায় দিয়ে দিতে হবে। মার্কাস স্পষ্ট বুঝতে পারে নিয়ার পাওয়ারের সাহায্যে সে তার মায়ের চিকিৎসা করাতে চায়। এদিকে গ্যারেটও তার সামনে একটি শর্ত রাখে। সে বলে এই চুরি থেকে পাওয়া $10 মিলিয়ন দুটি ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ তোমার এবং 1 ভাগ আমার, এবং তোমার ব্যবসায় আমাকে পার্টনার বানাতে হবে। মার্কাস তাদের শর্তে রাজি হয়ে যায়, কারণ তার কাছেও কোনো উপায় ছিল না। কনরাড এই কথা নিয়াকে গিয়ে বলে যে সে যদি তার মাকে ঠিক করে দিতে পারে তাহলে সে সারা জীবনের মতো নিয়াকে মুক্ত করে দেবে। কিন্তু এই কথা শুনে নিয়া তার উপর খুবই রেগে যায়, কারণ তার মধ্যে হিলিং পাওয়ার আছে বলেই সবাই শুধু তার ব্যবহারই করতে চায়। আসলে নিয়ারও একটি অতীত রয়েছে। তার বাবা বর্তমানে জেলে আছে এবং তিনি মার্কাসের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ধার হিসেবে নিয়েছিল, আর সেই টাকা শোধ না দেওয়াতেই মার্কাস নিয়াকে আটক করে রেখেছে। তো যাই হোক, গ্যারেট এবং কনরাড ড্রাগসগুলিকে চুরি করার একটি পরিকল্পনা বানায়। তারা পুলিশের গাড়িগুলিকে নো ফ্লাইং জোনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, মানে যে জায়গায় পুলিশের ড্রোনগুলি যাওয়া পুরোপুরি নিষিদ্ধ, সেখান থেকে তারা খুব সহজেই সেগুলিকে চুরি করতে পারবে। আর যতক্ষণে ড্রোন পারমিশন পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাবে ততক্ষণে তারা ড্রাগসগুলিকে চুরি করে সেখান থেকে পালিয়ে যাবে। তবে কনরাড তাদেরকে পরিষ্কার জানিয়ে দেয় এই মিশনে যেন কোনো মানুষের প্রাণ না যায়। তো এরপর তারা সকলেই তাদের পরিকল্পনা অনুযায়ী ড্রাগসগুলিকে চুরি করার জন্য তৈরি হয়ে যায়।
পুলিশ স্টেশন থেকে একটি কালো গাড়ি ড্রাগসগুলিকে নিয়ে সেগুলিকে বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর নো ফ্লাইং জোন আসা মাত্রই ড্রোনগুলি সেখানেই থেমে যায় এবং গাড়িটি নো ফ্লাইং জোনে প্রবেশ করে। এদিকে শহরের রাস্তায় ফ্রেডি কনস্ট্রাকশনের কাজের বোর্ড লাগিয়ে পুলিশের গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেয়, যার পর গাড়িটি ঠিকঠাক সেই স্থানে পৌঁছালেই গ্যারেট একটি ট্রাক পুলিশের গাড়ির সামনাসামনি এসে দাঁড় করায়। সেই সুযোগেই পাশের গলি থেকে কনরাড পুলিশের গাড়ির উপর এক জোরদার ইলেকট্রিক ঝটকা দেয়, যার ফলে ওই গার্ডিয়ান্স রোবটগুলি সেখানেই নষ্ট হয়ে যায়। তাদের গাড়িতে আক্রমণ হওয়ার সাথে সাথেই এই খবর পুলিশ ড্রোনগুলির কাছে পৌঁছে যায়, তবে তাদের কাছে পারমিশন না থাকার কারণে তারা নো ফ্লাইং জোনে প্রবেশ করতে পারে না। এদিকে ম্যাডি পুলিশের গাড়িতে একটি ছিদ্র বানিয়ে ফেলে। ফ্রেডি সেই ছিদ্র দিয়ে গাড়ির ভিতরে স্মোক গ্রেনেড ছেড়ে দেয়। ধোঁয়ায় ভিতরে ভর্তি হয়ে যাওয়ার ফলে বাধ্য হয়ে সকল পুলিশ বাইরে বেরিয়ে আসে। মার্কাসের লোকেরা তাদের বন্দি বানিয়ে ওই ড্রাগসের বাক্সগুলি তাদের হাত থেকে ছিনিয়ে নেয় এবং প্রত্যেকজন পুলিশ অফিসারকেই সেখানেই গুলি করে হত্যা করে। এটা দেখে কর্নার সহ বাকি সকলেই অবাক হয়ে যায়, কারণ তারা শুধু ড্রাগসের চুরি করার জন্য এখানে এসেছিল, কারণ হত্যা করার জন্য নয়। ঠিক তখনই মার্কাসের বডিগার্ড রাইনো ম্যাডির ওপরেও গুলি চালায়। আসলে তাদের এটাই প্ল্যান ছিল যে ড্রাগস নিজের হেফাজতে নিয়ে সকলকে হত্যা করে দেওয়া। ততক্ষণে পুলিশ ড্রোনগুলি নো ফ্লাইং জোনে প্রবেশ করার পারমিশন পেয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং গার্ডিয়ান রোবটগুলি তাদের প্রত্যেকের উপর ফায়ার করতে শুরু করে। তবে সৌভাগ্যবশত রাইনো ড্রাগসের বাক্সগুলি নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং অন্যদিকে গ্যারেট, ম্যাডি এবং কর্নার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই গোলাগুলির মধ্যে ম্যাডির গায়ে একটি গুলি এসে লাগে। তারা ম্যাডিকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে, তবে দুর্ভাগ্যবশত তাদের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। হসপিটালে পৌঁছানোর আগেই মাঝপথেই তার মৃত্যু হয়ে যায়। কনরাড এই সকল ঘটনার জন্য গ্যারেটকেই দায়ী করে, কারণ সে যদি লোভের বশে মার্কাসের থেকে এত পরিমাণ টাকা দাবি না করত তাহলে হয়তো আজকে এই দিনটি দেখতে হতো না। তো যাই হোক, এরপর কনরাড তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে পৌঁছায় এবং এই সকল কিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। সে জানায়, মা তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি পয়সার জোগাড় করে তোমার চিকিৎসা করাবো, তুমি ঠিক হয়ে যাবে। তার মা তাকে কাঁদো কাঁদো স্বরে বলে, তুমি আমার জন্য চিন্তা করো না, আমার যাওয়ার সময় হয়ে এসেছে। এই কথা শুনে কনরাড কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারে ক্যাপ্টেন মিলটাউন এটা জেনে অবাক হয় যে অফিসার পার্ক এবং ডেভিস এর আগেও কনরাডকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রেখেছিল, তবে অফিসার কেন তাকে গ্রেপ্তার করেনি এই বিষয়ে তিনি জানতে চান। অফিসার পার্ক তাকে জানায় তিনি তাকে এই কারণেই ছেড়ে দিয়েছিল কারণ সে শুধুমাত্র একটি কাঠপুতুল ছিল, তাকে চালনা করছিল অন্য কেউ, আর সেটা হলো মার্কাস। তবে তাদের সিনিয়র অফিসার মিলটাউন তাদের পরিষ্কার জানিয়ে দেয় তারা যত দ্রুত হোক তাদের যেন গ্রেপ্তার করে। শহরে 4টি পুলিশের খুন সুপারহিউম্যান মানুষদের প্রতি সাধারণ মানুষের ঘৃণা আরও বাড়িয়ে তোলে, যেটা কোনো না কোনোভাবে অফিসার পার্কেরও চিন্তার বিষয় হয়ে ওঠে। একদিন বিকেলে পার্ক তার মেয়েকে নিয়ে হাঁটতে বেরোয়। ঠিক তখনই কনরাডের বন্ধু ট্র্যাভিস তাকে একটি ঠিকানা দিয়ে বলে, কনরাড তোমার সাথে দেখা করতে চায়, কারণ একমাত্র তুমিই তাকে সাহায্য করতে পারো। চিঠিতে দেওয়া ঠিকানা অনুযায়ী সে একটি বাড়ি গিয়ে পৌঁছায়, যেখানে আগে থেকেই কনরাড তার জন্য অপেক্ষা করছিল। অফিসার পার্ক কনরাডকে আত্মসমর্পণ করার জন্য বলে, তবে কনরাড তাকে জানায় সে আত্মসমর্পণ অবশ্যই করবে, কিন্তু তার আগে সে মার্কাসকে পুলিশের হাতে ধরিয়ে দেবে, আর যদি তার প্রতি তার বিশ্বাস না হয় তাহলে সে তাকে এখানেই শ্যুট করে দিতে পারে, সে হাসি মুখে মৃত্যুবরণ করবে। তবে পার্ক জানত সে তার মায়ের চিকিৎসার কারণে বর্তমানে অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়লেও সে মনের দিক থেকে খুব ভালো একটি ছেলে ছিল, তাই অফিসার পার্ক তার কথা মেনে নেয়। অফিসার পার্ক তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে পৌঁছে কনরাডের দেওয়া ঠিকানায় নজরদারি শুরু করে দেয়। পুলিশের একটি টিম সেই ঠিকানায় পৌঁছে বিল্ডিংটিকে ঘিরে ফেলে। বিল্ডিংয়ের ভিতরে মার্কাস তখন উপস্থিত ছিল। একদল পুলিশ মেন গেটটিকে ভেঙে ভিতরে প্রবেশ করাতেই দুই পক্ষের মধ্যে ভীষণ গোলাগুলি শুরু হয়ে যায়। মার্কাস তার বডিগার্ড ও নিয়াকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ঠিক তখনই গ্যারেট সেখানে এসে উপস্থিত হয় এবং সে মার্কাসের উপর বেশ কয়েকবার ফায়ার করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। গ্যারেট তার বডিগার্ড রাইনোকেও মারার চেষ্টা করে, কিন্তু তার কোনো ক্ষতিই হয় না, তার কারণ আমি আগেই বলেছি। তো যাই হোক, রাইনো এবার গ্যারেটের উপর ঝাঁপিয়ে পড়ে। গ্যারেট তার পাওয়ারের সাহায্যে তাকে বাধা দেওয়ার খুবই চেষ্টা করে, তবে সে ছিল খুবই ক্ষমতাশালী, তাকে বাধা দেওয়াটা তার মুশকিল হয়ে দাঁড়ায়। ঠিক সময় মতো তখনই কনরাড সেখানে এসে উপস্থিত হয় এবং এরপর তাদের একে অপরের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যার ফলে অবশেষে অনেক চেষ্টার পর তারা রাইনোকে মারতে সক্ষম হয়
এদিকে মার্কাস তখনও জীবিত ছিল। সে নিয়ার দিকে গান পয়েন্ট করে তাকে হিল করতে বলে, তবে তাকে হিল করার পরিবর্তে নিয়া তার হাত থেকে বন্দুকটিকে কেড়ে নেয় এবং এই সুযোগকেই কাজে লাগিয়ে গ্যারেট তার হত্যা করে দেয়। কনরাড তার মাকে বাঁচানোর জন্য নিয়ার কাছে সাহায্য চায়, কিন্তু নিয়া তাকে বলে এটা অসম্ভব, এতে আমার প্রাণও যেতে পারে। এই বলে সে তার হাতের চিহ্নটিকে দেখায়। তার হাতে সেই কাটা চিহ্নটি ছিল যেটিকে কনরাডের হাত থেকে নিয়া ঠিক করে দিয়েছিল। আসলে সে যে রোগ বা আঘাতকে ঠিক করত সেগুলি তার শরীরে চলে আসত। এই কারণেই সে নিরুপায় ছিল, কিন্তু কনরাড যেভাবেই হোক তার মাকে বাঁচাতে চাইছিল। তাই সে নিয়াকে গান পয়েন্টে রেখে জোর করে হসপিটালে নিয়ে যায়। নিয়া তার মাকে হিল করা শুরু করে। দেখা যায় তার মায়ের ক্যান্সার ধীরে ধীরে নিয়ার শরীরে আসতে শুরু করেছে। নিয়া যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার এই যন্ত্রণা দেখে কর্নারের খুবই দুঃখ হয়। তার ভুল সে বুঝতে পারে, কারণ এমনিতেই তার মা মরতে চলেছে। এর জন্য সে অন্য কারোর প্রাণ বাজি রাখতে পারে না, তার কোনো অধিকারই নেই, যার ফলে সে নিয়াকে এই কাজ করতে বাধা দেয়। এরপর সে তার মায়ের সাথে তার শেষ সময়টুকু কাটায়। কনরাড তার মায়ের হাতটিকে চেপে ধরে তাকে শেষ বিদায় জানায়। অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে ইনভেস্টিগেশন চালায়, তবে সাইক ড্রাগসগুলি তারা পায় না, কারণ সেগুলিকে গ্যারেট সেখান থেকে নিয়ে চলে গেছিল। এরপর কনরাড তার কথা মতো নিয়াকে সারা জীবনের মতো মুক্ত করে দেয় এবং নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। অফিসার পার্ক এবং ডেভিসকে এই মিশনের সফলতার কারণে পুরস্কৃত করা হয়। অন্যদিকে গ্যারেটকে দেখানো হয় যে ট্রাস্ট সিন্ডিকেটের প্রধানকে ডবল টাকা দিয়ে মার্কাসের জায়গাটিকে গ্রহণ করে, এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি কমেন্টে অবশ্যই জানাবেন। এই মুভিটি সুপারহিরো ক্যাটাগরির মধ্যে সম্পূর্ণ ভিন্ন একটি মুভি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আর হ্যাঁ, সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, কারণ আপনাদের জন্যই আজ ফিল্মি গপ্প 10,000 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে। আপনারা যদি এইভাবে পাশে থাকেন তাহলে ফিল্মি গপ্প একদিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সম্পূর্ণ করবে। তো এইভাবেই পাশে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।